ভাই ভাড়াটা দেন। এইখানে তো একজনের ভাড়া, ভাবিরটা সহ 120 টাকা দেন। ভাই স্বামী স্ত্রীর মধ্যে একটু একটু গোসা, তেমন দোষে কিছু না। এক কাপ চা। আসুন ডাক্তার সাহেব। চলে যাচ্ছেন? আপনার কি মনে হয় স্টেশনে বসে থাকবো? না, তা বলিনি। আমার উপর এখনই বোধহয় রেগে আছেন। দিনকাল যা পড়েছে, কোনো অজানা অচেনা মহিলা যখন কোনো অপরিচিত পুরুষকে বিব্রতকর অবস্থায় ফেলে দেয়, তখন কার না রাগ হয় বলুন? আপনার কাছে টাকা ছিল কি ছিল না প্রশ্ন করিনি, বাসের ভাড়া দিয়ে দিয়েছি। কন্ডাক্টর হাসলো, লোকজন দেখলো, অনেক তো হয়েছে। রাস্তায় নেমে নতুন করে আর লোক হাসাবেন না। তুমি এখানে দাঁড়িয়ে আছো? এসো এসো, রিক্সা পেয়ে গেছি। এসো। নামুন। জি। আসুন। আসুন। কই আসুন। ভয় করছে?
ভয়ের কিছু নেই। সামান্য ডাক্তার মানুষ, আমি এখানকার সরকারি হাসপাতালে আছি। রোগী নিয়ে কারপর আমার। এই যে দেখছেন নিঝুমপুরি, এটা সরকারি বাসা। একাই থাকি। খেয়াল করেছি কাল সারা রাত আপনি কিছু খাননি। এখন বেলা প্রায় দুপুর। ক্ষুধা তো আর বিপদ আপদে সবকিছু মানবে না। নিন, খেয়ে নিন। নিন। আপনি খাবেন না? আমার জন্য কি পাত্র ভরে খাবার নিয়ে এসেছেন যে খেতে বলছেন? ডাক্তার মানুষ কখনো এমন মেজাজ করে কথা বলে না। পদে পদে কম তো আর জ্বালাননি, শেষ পর্যন্ত পুলিশ। পুলিশ? পুলিশগুলো এমন বিশ্রী ভাবে আপনার দিকে তাকাচ্ছিল যেন খুনের আসামি পেয়েছে। জি। অমন করে দাঁড়িয়ে না থেকে খেয়ে নেন। আমাকে আবার হাসপাতালে গিয়ে হাজিরা দিয়ে বাজারে যেতে হবে। রান্নার ব্যবস্থা করতে হবে না? আমি এখানে একা থাকবো? আপনার জন্যই তো বুয়াকে খবর দিতে পারলাম না। বুয়া এসে যদি আপনাকে দেখে, সারা এলাকা ঢিঢি পড়ে যাবে না? ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়ে বিশ্রাম নেন, আমি কেউ আসছি। যদি এসে দরজা নক করে? কেউ করবে না, আমি বাইরে থেকে তালা দিয়ে যাচ্ছি। কি খায় না খায় বুঝতেও তো পারছি না। কে আপনি, কোত্থেকে এসেছেন কিচ্ছু জানি না। শুধু দেখছি একটা দামি শাড়ি পরে আছেন, ভাল লাগছে না। নিন, পাল্টে আসুন। ধরুন, ধরুন তো। ডাক্তারি আর বুয়ার কাজ এক কথা নয়। বড় জোর আমাকে দিয়ে চলতে পারে। দিন, আমাকে দিন। আপনি রাখতে পারেন? কেন? বিশ্বাস হয় না বুঝি? কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হয়। বিশ্বাস না থাকলে মানুষের আর কি থাকে বলুন? বিশ্বাস, বিশ্বাস মানুষকে বড় বেশি কাঁদায়।
যান, আপনার শোয়ার ব্যবস্থা করে দিয়েছি আমার বেডরুমে। বেডরুমে? হ্যাঁ, আমি এখানে শোবো। যান প্লিজ। আচ্ছা, একজন ব্যাচেলার পুরুষের বেডরুমে অপরিচিত একটা মেয়ে কি করে ঘুমায় বলুন তো? আচ্ছা, একজন তরুণী জনসমক্ষে অপরিচিত কোনো যুবকের কাঁধে হেলান দিয়ে কি করে ঘুমায় সেটা বলুন তো। লজ্জা দিচ্ছেন? কাউকে লজ্জা দেওয়াটা আমার উদ্দেশ্য নয়। আমি ডাক্তার, চিকিৎসা করতে গেলে সবসময় রোগীর লজ্জার কথা ভাবলে চলে না। আমি কি আপনার রোগী? নয়তো কি, রোগ মানেই তো সমস্যা, হয় দেহে নয় মনে। নিশ্চয়ই কোনো মানসিক সমস্যার কারণে এইভাবে পথে নামতে হয়েছে আপনাকে। আর পথে নেমে যে আপনার পদে পদে ধকল গেছে সেটা আপনার অলস দেহই প্রমাণ করে। এরপরও কি বলবেন আপনি রোগী নন? রোগী, তবে বহির্বিভাগের। আমি এখানে শুভ। আমার কোনো আপত্তি নেই, তবে মফস্বল এলাকা তো একটু বেশি রাত হলে শেয়াল টেয়াল ডাকে, এই আর কি। অভ্যাস না থাকলে ভয়টা পেয়ে যেতে পারেন। তাই রোগীর নানাবিধ জটিল সমস্যার কথা বিবেচনা করে রোগীকে বহির্বিভাগ থেকে কেবিনে শিফট করা হলো। যান, শুয়ে পড়ুন। কোনো সমস্যা হলে আমাকে বলবেন। ভেতর থেকে দরজা বন্ধ করে শোবেন। আসুন প্লিজ, প্লিজ। কি হয়েছে বলুন, কি হয়েছে? ওখানে, ওই ঘরে। ও ঘরে কি? আসুন তো। না, কোনো ভয় নেই, আপনি আমার সঙ্গে চলুন। আসুন, আসুন তো, আসুন। কই, কোথায় কোথায়? কিছুই তো দেখতে পাচ্ছি না। ছবি। ছবি? ও তো ছবি। অন্ধকারে দেখেছেন বলে ভয় পেতে পারেন। আমি আর আমার বন্ধুর ছবি। হ্যাঁ, আমার ঘনিষ্ঠ বন্ধু। বন্ধু? হ্যাঁ, ওর নাম সাগর। সাগর? হ্যাঁ, সাগর। জানেন, আজ আমি ডাক্তার হয়েছি ঠিকই, কিন্তু এর পেছনে অনেকখানি অবদান সাগরের। সাগর আমার চাইতে বয়সে খানিকটা ছোট হলেও একসঙ্গে বড় হয়েছে আমরা, সৈকত আর সাগর। আমাদের দুজনের নাম রেখেছিলেন আমার বাবা। নিশ্চয়ই বুঝতে পারছেন কিরকম ঘনিষ্ঠতা ছিল আমাদের দুই ফ্যামিলির মধ্যে। কিন্তু সরকারি কর্মচারীদের যা হয়, ট্রান্সফার, দুই ফ্যামিলি দুই দিকে। আমি আর সাগর ঢাকায় রয়ে গেলাম একসঙ্গে, দুজনে হোস্টেলে উঠলাম। আমি যখন ঢাকায় ফিরলাম, সাগরের বড় ভাই বিদেশে চলে যায়, আর সাগর ওদের ব্যবসা দেখার জন্য চলে যায় দিনাজপুর।
আবার বিচ্ছিন্ন আমরা। 4-5 বছর ধরে আমাদের আর কোনো দেখা নেই। ইন্টার্নি শেষ করে আমি এখানে জয়েন করেছি, সেটাও প্রায় 2 বছর। সাগরের সঙ্গে আমার দেখা হওয়া খুব জরুরি। জানেন, ওর কাছে আমার অনেক ঋণ। ও শুধু আমাদের ঋণী করে রেখেছে, নিজে কিছু পায়নি। কে আপনি? কাকে চান? এভাবে চোরের মতো ঢুকছিলেন কেন? জি না, আপনার কথাটা ভুল। আমি চোরের মতো ঢুকিনি, ভদ্রলোকের মতোই ঢুকেছি। ভদ্রলোক? ভদ্রলোকেরা কখনো মেয়েদের মাথায় ঠোকাঠুকি করে না। জি না, আপনি আবারও ভুল করলেন। আমি আপনার মাথায় ঠোকাঠুকি করিনি, শুধু একবার এক ঠোকা লেগেছে। একবার কোনো বিষয় নয়। বিষয়টা অবশ্যই দুঃখজনক, কিন্তু না দোষ আপনার না আমার। আমি এবারে লক্ষ্য ছিলাম, আর আপনি হয়তো লোকচক্ষুর আড়াল হচ্ছিলেন। তফাৎটা এই যা। হোয়াট ডু ইউ মিন? মিন, মেষ, ধনু, হ্যাঁ, রাশিচক্র বুঝি না। জ্যোতিষশাস্ত্র বড়ই জটিল। তবে আমি একটা বিষয় নিশ্চিত যে এটা আমার ভাইয়ের বাসা হয় কি করে। আমার ভাইয়ের বাসায় মহিলা গার্ড। হোয়াট? হোয়াট না, গার্ড। গার্ড না হলে এমন করে একটু জেরা করে? বাপ রে বাপ। বাসা চিনতে কোনো অসুবিধা হয়নি তো? তার আগে আমাকে একটা প্রশ্নের জবাব দাও। শুনেছি গুলশান বাড়িধারা উত্তরা যারা থাকে ওদের বাড়ির গেটে কালো কুচকুচে ইয়া মোটা গোফওয়ালা দারোয়ান থাকে, কিন্তু মহিলা দারোয়ান থাকে বলে তো আমার জানা ছিল না। মহিলা দারোয়ান? তাহলে আর বলছি কি, যেভাবে আমাকে জেরা করছিল আমি তো অবাক। আরে, তা মহিলা দারোয়ানটি দেখতে কেমন? তার দেখতে পারলাম কই, তোমাদের ওই ছোট্ট গেট দিয়ে ঢুকতে গিয়েই তো মাথায় মাথায় খেলাম টক্কর। ভাবি, যা লেগেছে। একটা না দুটো? একটাই। খুব খারাপ কথা, অশুভ লক্ষণ। দুটো হলে ভালো হতো। যাও, হাত মুখ ধুয়ে এসো। ভাবি, ভাবি দুটো। ইসি, দাঁড়িয়ে আছো কেন? বরফ নিয়ে এসে যাও। আস্তে 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 আস্তে। একদম ফুলে গেছে। কিছু হয়নি ভাবি। সাগরটা বরাবর একটু অরুণচন্ডী, আগপাজ কিচ্ছু দেখে না। আচ্ছা বলি, তোরও কি চোখ নেই সাথে? বাচ্চাদের মতো চলাফেরা, বয়স তো হয়েছে নাকি? তিনি মেয়ে কথা। ভাবি, ভাবি, হাই রে কপাল, এটা কি এনেছো? বরফ খুঁজে পেলাম না ভাবি। এটা অনেক ঠান্ডা জিনিস আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাও 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 দেখি। ভাবি মনে হয় ভীষণ রাগ করেছেন, আপনি একটু ভাবিকে বুঝিয়ে বলবেন। সত্যি আমি দেখিনি। ও, ব্যথাটা বুঝি ভাবি পেয়েছেন? জি। ওরে কানা, আমাকেও তোমার মহিলা দারোয়ান পেয়েছো না? দেখলি দেখলি আমার দেবরের কাণ্ডখানা। হ্যাঁ ভাবি, অমন করে বলছো কেন? টেনশনে সব গুলিয়ে ফেলেছে। তাই বলে পুরো ফ্রিজটা তুলে নিয়ে আসবে না? ভাবি, আন্তরিকতার কোনো অভাব ছিল না। ও, আমি তবে ফাঁকা। তুমি তো আমার লক্ষ্মী ভাবি। আচ্ছা, এটা কোনো কথা হলো? নিজের কথা নিজে বলতে পারিস না? উফ, আমার তুই একটাই দোষ, নিজের কথা কখনো মুখ খুলে বলতে পারি না। আচ্ছা, কোনাদের বাসাতে তোর যাওয়া আসা আছে, আমার হয়ে একটু ক্ষমা চাইবি? তোর ভাবিকে বল। ওরে বাপ রে বাপ, ভাবি সবকিছু লন্ডমন্ড করে ফেলবে, পরে না আবার হিতে বিপরীত হয়ে যায়।
আচ্ছা ঠিক আছে, 2 কলম লিখে দাও, আমি পৌঁছে দিই। আবার প্রেমপত্র ভাববে না তো? ভীতু কোথাকার, মুখে বলতে পারবে না, লজ্জা করে, ভাবি যাতে না জানে ভয় করে। আবার উনি পত্র মারফত দুঃখ প্রকাশ করেছেন। দুঃখ প্রকাশের কি ছিরি! আমি না বুঝে আপনার কপাল ফাটিয়ে দিয়েছি, সেজন্য বড়ই মর্মাহত। আরে উজবুক, বুঝে কেউ কপাল ফাটায়? তোমার ভাইজান যেসব জরুরি কাগজপত্র চেয়ে পাঠিয়েছে সেসব জোগাড় হয়েছে নাকি টোটো করে ঘুরে বেড়ানোই সার? আচ্ছা ভাবি, তোমার কি ধারণা আমি আসল কাজটি না করে শুধু টোটো করে ঘুরে বেড়াচ্ছি আর তোমার ঘাড়ে বসে খাচ্ছি? ভাই রে, সেই কপাল কি আর আমার আছে? ঘাড়ে বসিয়ে খাওয়াই। তোমার ভাই বিদেশে, একদিন তুমিও চলে যাবে। আমি চাইলেই কি আর সবাইকে নিয়ে একসঙ্গে খেতে পারি? ভাবি তুমি দেখে নিও, আমি আমেরিকা গিয়ে ভাইয়াকে বলবো এবার তোমার ছুটি, যাও দেশে গিয়ে তোমার ব্যবসা ধরো। তোমার ভাই শুনলে তো। বলি কি ভাবি, চাকরি বাকরি সবকিছু ছেড়ে তুমিও চলো আমার সঙ্গে আমেরিকায়। কোথায়? আমি যাব আমেরিকায়? কি বললে ভাবি, তুমি আমেরিকা যাচ্ছ? গ্রামে যাব, গ্রামে। চাকরি বাকরি ভাল লাগে না, এত টাকা পয়সা দিয়ে কি হবে? অর্থ জীবনকে বড় বেশি জটিল করে ফেলে। তোমার এই আধখানা জীবন নিয়ে আমার কোনো আগ্রহ নেই। মা বাসায় নেই, গাড়ি নিয়ে গেছে, তাই তোমার গাড়িটা নিতে আসলাম। শুধু গাড়ি না ড্রাইভারও লাগবে? কপাল কেটেছে, এবার বোধহয় ঠ্যাং ভাঙার পালা। হ্যালো কনা, কি হয়েছে? কারা মারলো ওকে? তোরা এখন কোথায়? একটা ব্যাপার আমার কাছে স্পষ্ট নয়, কোনো কারণ ছাড়া কেন ওরা মারলো? আর যারা মারলো তারাই বা কারা? এমনভাবে মোটরসাইকেল চালাচ্ছিল যেন কোনো ছুতো খুঁজছিল, একটু যাতে ধাক্কা লাগে। পরে ওই সাইড দিয়ে নিয়ে কথা কাটাকাটি হলো, আর আমরা কিছু বোঝার আগেই মেরে বসলো। শত্রুর তো অভাব নেই, কাগজপত্রগুলো সাবধানে রাখা উচিত। আজকাল টাকার চাইতে কাগজপত্রের মূল্য বেশি। ভাবি, যাও দুধটা নিয়ে এসো। আচ্ছা। আমার জন্য এতবার একটা আঘাত পেলেন, ভাবলে আমার ভীষণ কষ্ট হয়। আমার কিন্তু কষ্ট হচ্ছে না, ধার দেনা যা ছিল পরিশোধ। ওই যে আপনাকে আঘাত দিয়েছি। কে? ভাবি, হ্যাঁ, কি হয়েছে? একটা লোক জানালার কাছে, দেখলাম দেয়াল টুকে পালিয়ে গেছে। আপনার আতঙ্ক এখনো যায়নি, বোধহয় হ্যালুসিনেশনে ভুগছেন। যে কটা দিন অসুস্থ ছিলাম বেশ ছিলাম, সুস্থ হয়ে উঠে হঠাৎ কেন যেন মনে হচ্ছে বড় কিছু পেতে হলে ছোট ছোট কষ্টগুলোকে তুচ্ছ মনে করা উচিত। এই কথা বলছেন কেন? বলছি এজন্য যে এই কদিনে আপনার সেবা এত পেয়েছি, সে তুলনায়
আমার অসুস্থতা ছিল খুবই খুবই নগণ্য। নগণ্য না, এটা আপনার বিনয়। আপনি আপনি কাউকে সহজে কষ্ট দিতে চান না, কিন্তু এটা তো সত্য। ওই দিন আমার জন্য ঘটনাটা ঘটে। ঘটনাই কেন ঘটে, কি জন্য ঘটে, সেটা নির্ণয় করা মানুষের সাধ্য নেই। কিন্তু আমার কি সাধ্য? আপনার সেবা করি, যা করেছি আমার দায়িত্ববোধ থেকেই করেছি। এটা আমার কর্তব্য ছিল। কর্তব্য মানে মূল্য পরিশোধ করতে চান? সেদিন আপনার কাজে বেরিয়েছিলাম বলে কি সেবা শুশ্রূষা দিয়ে এতটা চড়া মূল্য দিতে চান? মূল্য তখনই চড়া হয় যখন কেউ তা গ্রহণ করতে না জানে। আপনি কিন্তু তাদের দলে নন, আপনি গ্রহণ করতে জানেন। তবে সেবাটাকে আপনি সেবা হিসেবেই দেখেন। জি? 1.5খানা কথা বলে বাকি 14.5খানায় হারিয়ে ফেললেন। অসুস্থ ছিলেন, ভালো ছিলেন, বড় কিছু পেতে হলে ছোট কিছু তুচ্ছ করতে হয়। আচ্ছা, অসুস্থ থেকে কেন ভালো ছিলেন বলুন তো? বড় কিছুটা কি যার জন্যে ছোট ছোট কষ্টগুলোকে আপনার তুচ্ছ জ্ঞান করতে ভালো লাগে? আমি জানি না। জানেন না? সত্যি বলছেন? আপনি জানেন না? কখনো কখনো কিছু জানতে হয়। না কনা, আমি বলতে পারি না। তোমার সামনে আমার সমস্ত কথাগুলো হারিয়ে যায়। দাঁড়াও, অমন হন্তদন্ত হয়ে দৌড়াচ্ছ কেন? ওই গেটের কাছে কারা যেন। মিথ্যে বলে অন্য কিছু ঢাকবার চেষ্টা করো না। ভেবেছ আমি কিছুই দেখি না? সাগরের ভাবি তো এখনো অফিস থেকে বাসায় ফেরেনি। ওখানে তোমার কি কাজ? আমি জানি এর উত্তর তোমার জানা নেই। সাগর যখন অসুস্থ ছিল তখন যতটা প্রয়োজন হয়েছে সাহায্য করেছো। দ্যাটস এনাফ। এর চেয়েও বেশি কিছু করতে চাও? সব কিছুকে তুমি এত জটিল করে দেখো কেন? জটিল করে দেখতাম না যদি তুমি না জটিলতার দিকে এগিয়ে যেতে। বড় হয়েছো, লেখাপড়া শিখেছো, তোমাকে স্পষ্ট করে বলার কিছু নেই। জেনে রাখো, আমি তোমার ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েই ফেলেছি। হ্যাঁ, তোমাকে পেটে ধরেনি সত্য, তোমার বাবা নেই। সৎ বলো আর আপনি বলো, আমাকে সবকিছু ভাবতে হয়। শিগগিরই সব জানতে পারবে। বললাম তো পারবো না। দোস্ত, তোকে বাড়তে হবে, এটা আমার অনুরোধ। দেখা হয়, কথা হয়, পাশাপাশি থাকিস, অথচ নিজের কথাটা মুখ খুলে বলতে পারিস না। কণা যে তোকে পছন্দ করে এতে কোনো সন্দেহ নেই, কিন্তু পছন্দ আর ভালোবাসা এক কথা নয়। ও আমাকে ভালোবাসে, এটা আমি নিশ্চিত। 2 দিন পর বিদেশ চলে যাবি, সব ভালোবাসাবাসি কিচ্ছু না। আজকালকার মেয়েরা বন্ধু আর জীবনসঙ্গীকে এক করে দেখে না। বড় নিষ্ঠুর সময় যাচ্ছে রে দোস্ত, চলি। কিন্তু আমি ওর চোখে যে স্ফুরণ দেখেছি তাতে মনে হচ্ছে ও যেন সাগরের তীরে জমে থাকা শ্বেতকণা কেবলই দীপ্তি ছড়ায়। কনা, কোন ভাষায় শুভেচ্ছা সম্ভাষণ জানাতে হয় আমি জানি না। কি করে ভালোবাসার মানুষের কাছে নিজের কথা প্রকাশ করতে হয় তাও জানি না। কিন্তু আমার ভেতর যে প্রচন্ড আলোড়ন অনুভব করছি তাকে রোদ ফুকিয়ে দিয়ে কনা।
শুধু এটুকু বলবো, তোমার সমস্ত অস্তিত্বকে ভালোবাসি আমার সমস্ত অস্তিত্ব দিয়ে, কিন্তু প্রকাশ করতে পারি না। সে কি শ্রদ্ধায় না ভয়ে আমি নিজেও জানি না। না, ও বাসায় তোমার যাওয়া হবে না। পাত্রপক্ষ জানতে পারলে সমস্যা হবে। আমি চাই না যে কদিন বাকি আছে তুমি বাড়ির বাইরে যাও। ওর সঙ্গে আমার কিছু বোঝাপড়া আছে, ওর জানা উচিত তোমরা যেভাবে চাইবে সেভাবে আমার বিয়ে হবে। তোমার চোখে পানি? আমাকে ভালোবাসেন এই কথাটা চিঠিতে লেখা সাহস আপনি কোত্থেকে পেলেন? এখানে যা লিখেছেন সব বিশ্বাস করেন? বিশ্বাস সে তো মনে ধারণ করার জিনিস, চিৎকার করে বলা যায় না। তার করে না হোক, একবার অন্তত ফিস ফিস করে বলুন, আমার সামনে বলুন, বলুন বলুন। যে কথা মুখে বলতে পারেন না তা বুকে ধারণ করেন কেন? আপনি জানেন আমার বিয়ে ঠিক হয়ে গেছে এবং সে বিয়েতে আমার মত আছে। যে নিজের কথা আপনজনকে মুখ খুলে সামনাসামনি বলতে পারে না, বুকে চেপে নীরবে কষ্ট পায় এবং আরেকজনকে কাঁদায়, তেমন ভীরু কাপুরুষকে আমি ঘৃণা করি, বড় বেশি ঘৃণা করি। কি ব্যাপার সাগর, এখানে বসে আছো যে? কনাকে দেখলাম দৌড়ে বেরিয়ে গেল, কি হয়েছে তোমাদের? কনার বিয়ে ঠিক হয়ে গেছে, সেটা বলতে এসেছি। কনার বিয়ে ঠিক হয়ে গেছে আর আমি জানলাম না? সাগরের কাছে যা শুনলাম সব সত্য? হ্যাঁ সত্য। তোর মত আছে? থাকবে না কেন? আমি কি কাউকে কথা দিয়েছি, নাকি কেউ কখনো তার ভালোবাসার কথা আমাকে বলেছে? তোর বিয়ের সংবাদে আমার যে খুশি বোধহয় আর কেউ হতো না, কিন্তু একটা ছেলে যে সারা জীবন নিজের কথা মুখ ফুটে কোনোদিন কাউকে কিছু বলেনি, আজ তার চোখে পানি দেখে মনে হচ্ছে ওর চোখের ভাষা আমি বুঝি। ও হয়তো মনে মনে তোকেই পুষে রেখেছে। ভাবি, তোমার আর কিছু বলার আছে? না, তুমি যেমন আমাদের পর্ণ, কণার সঙ্গে যার বিয়ে হচ্ছে সেও আত্মীয়ের মতোই। কণাকে যদি ভালোই বাসো তাহলে আশা করি আত্মীয়তার বন্ধনটুকু নষ্ট করো না।
তোমাকে স্পর্শ করতে গিয়েও কতবার যে আমি গুটিয়ে নিয়েছি হাত, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমাকে আমার ভালোবাসার কথা বলতে গিয়েও কতবার যে বলিনি, সে কথা আমার ঈশ্বর জানেন। তোমার হাতের মৃদু দরজার সঙ্গে চুম্বক খণ্ডের মতো আমার কর্ণযুগলকে গেঁথে রেখেছিলাম। কোন নির্জন মধ্যরাতে তুমি এসে ডেকে বলবে, এই যে ওঠো, আমি এসেছি। আমি আর আমি একই শুনলাম, একই শুনলাম, এমত উল্লাসে নিজেকে ছুঁয়ে দিচ্ছে তোমার উদ্দেশ্যে। ঠিক এরকম একটি দৃশ্যের কথা কতবার যে আমি মনে মনে কল্পনা করেছি, সে কথা শুধু আমার ঈশ্বর জানেন। কিসের আওয়াজ? বর এসেছে, তাই সবাই আনন্দ ফুর্তি করছে। ওরে কনা, এই যে তোর চিঠি। কনা, ভীরু মন নিয়ে তোমার মুখোমুখি হতে বড় ভয় আমার। তাই তো ভাবির বাসা থেকে চলে গিয়ে নিজেকে আড়াল করে রাখলাম। আমার
পাসপোর্ট ভিসা হয়ে গেছে, শীঘ্রই চলে যাব। তোমার সঙ্গে আর হয়তো কখনো আমার দেখা হবে না, তাই তাই চলে যাবার আগে শেষবারের মতো তোমাকে কিছু বলতে মন চাইল। জানো না, বিয়ে জিনিসটা যে কি, কতটা আনন্দের কিংবা কতটা বেদনার, তোমার বিয়ে হচ্ছে তা জানার আগে কখনো অনুভব করিনি। এখন অনুভব করছি বিয়ে একজন মানুষের জীবনকে কতটা পাল্টে দিতে পারে। তাই তো বিয়ের সাজে ভালোবাসার মানুষটিকে এক নজর দেখার লোভ সামলাতে পারলাম না। সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? তোকে দেখতে এসে সাগর দোতলা থেকে পড়ে গেছে। কনা, কনা যাস না, শোন। কোথায় যাচ্ছ? সাগরকে দেখতে যাব। বিয়ের আসর থেকে উঠে গেলে অমঙ্গল হয়। আমি যাব না, পেছন দরজা দিয়ে পালিয়ে গেলেই কি যাওয়া যায়? সাগরকে এক নজর দেখতে দাও। সাগর না নাগর, কে মরলো কে বাঁচলো আমার কি তা? এতক্ষণে পুলিশ হয়তো লাশ নিয়েও গেছে। না না, হ্যাঁ, পুরনো প্রেম শেষ। তাহলে বাধা দিচ্ছ কেন? সাগর তো নেই। বিয়েটা হয়ে যাক, পরে দেখা যাক। এ বিয়ে হবে না। হতেই হবে। নিশ্চয়ই ভুলে যাওনি সাগর একবার মার খেয়েছিল। অপরাধ তোমার সঙ্গে সখ্যতা। পরে দেখলাম বিয়েতে রাজি হয়ে গেলে, তাই আর বাড়াবাড়ি করলাম। আমি নই, সব করেছে আমার মা। ওই হলো, বাবা যখন নেই মাই তোমার অভিভাবক। আমি মানি না। যতক্ষণ পর্যন্ত রাজি না হচ্ছ এখানেই থাকো। আমি সাগরকে হারিয়ে ফেলেছি। না কনা, সাগর এত বিশাল, দিগন্ত জোড়া যার বিস্তৃতি, সে তো হারাতে পারে না কনা। হ্যাঁ, তোমার আমার স্মৃতিতে বাঁচিয়ে রাখবো ওকে। ওর ভালোবাসা তোমাকে যেমন ঋণী করেছে, তেমনি বন্ধু পরায়ণতা আমাকে করেছে দায়বদ্ধ। কণা, আমাদের মধ্যে কি অদ্ভুত মিল, তাই না? তুমি সেই কণা তো, সাগরের ঢেউয়ে ভেসে আসা কণা, তীরে জমে থাকা মুক্ত কণা। এই যে আজন্ম কালের সম্পর্ক, সাগর ভাসিয়ে নিয়ে আসে আর আর সৈকতটা ধারণ করে। কিন্তু প্রচন্ড ঝড়, ধূলিকণা সব উড়িয়ে নিয়ে যায় বহু দূরে। না না কণা, আমি তা হতে দেব না, কখনো না। তাহলে তো সাগরের আত্মা কষ্ট পাবে। কি করবেন আপনি? আমি যে খুনি, আইন তো আমাকে ক্ষমা করবে না। খুন অবশ্যই অপরাধ, কিন্তু আইনের মুখোমুখি হবার অধিকারও তোমার আছে, আর সেই জন্য প্রয়োজন তোমার পক্ষে লিগ্যাল সাপোর্ট। কণা কণা, সাগরের কাছে তোমার ঋণ
আর আমার দায়বদ্ধতা সবকিছু পরিশোধ করতে পারে একটি মাত্র সিদ্ধান্ত, যে সিদ্ধান্তে আমি তোমাকে লিগ্যাল সাপোর্ট দিতে পারি। হ্যাঁ, এও কি সম্ভব? কেন সম্ভব নয় কনা? তোমার বিপদের কিছু অংশকে আমাকে দেয়া যায় না? না শুকু সাহেব, তা হয় না। হয় কনা, হয়। ধরো ঘটনাটা যদি উল্টো ঘটতো, সাগরকে এর দায়ভাগ নিজে কিছু বহন করতো না? নিশ্চয় করত। কনা, কনা, তুমি সাগরের ভালোবাসায় তোলা সোনালী ফসল, আমার কাছে তা এক আসমান তারার সমান। তোমার কোনো বিপদে আমি মুখ ফিরিয়ে নেব, এমন ভাবনা আমাকে শুধু তুচ্ছই করে না, বিবেক আমাকে ধিক্কার দেয় বারবার। কোন এই জীবনে কাউকে না কাউকে তো দায়িত্ব নিতেই হয়। সাগরের হয়ে সেই দায়িত্ব আমি নিতে চাই। কোন এই সুযোগ থেকে আমাকে বঞ্চিত করো না প্লিজ, প্লিজ। কালই আমরা কাজে অফিসে যাব। এই মেয়েটি স্যার। ডাক্তার সৈকত, প্লিজ ওনার সঙ্গে আপনাকে একটু থানায় যেতে হবে। দরবার সাহেব, বসুন। ইটস ওকে। কাল আমি কনার সঙ্গে দেখা করতে পারিনি, আজ কি অনুমতি পাবো? আপনি যান, আমি ব্যবস্থা করছি। থ্যাংক ইউ। স্যান্ড্রি, স্যান্ড্রি। কনা,